Hello, good morning, everybody. Welcome to Learn Physics channel. তো তোমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের যে এমসিকিউগুলো করছিলাম তার একটা ক্লাস অলরেডি করেছি। তো আজকে সেকেন্ড ক্লাসটা করব। তারপরের কিছু অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম দেখো, তোমাদের যে 11 অঙ্কটা আছে, একটা মসৃণ হালকা কপি কলে একটি হালকা সুতোর সাহায্যে M1 এবং M2 ভরবিশিষ্ট দুটি ব্লককে উলম্বভাবে ঝোলানো আছে। তো প্রথমে এই ছবিটা একটু আঁকতে হবে। তোমাদের কপি কলের অঙ্কগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট থাকছে। এই একই ফর্মুলা, মানে কপি কল দিয়ে যে অঙ্কগুলো থাকবে, বেসিক একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকেই তোমরা সরাসরি করতে পারবে। আর ফর্মুলা যদি মুখস্থ নাও থাকে তাহলে আমি যেভাবে করছি এইভাবেও তোমরা করতে পারবে। তো দেখো, এটা একটা মসৃণ কপি কল। এই কপি কল থেকে একটা দুটো বস্তুকে ঝুলানো হচ্ছে। এই একটা বস্তু, আর এই দিক থেকে আর একটা বস্তুকে ঝুলানো আছে। ঠিক আছে, দুটো বস্তু এখানে তোমার M1 এবং M2। এটার ভর M1, এটা M2। আচ্ছা, M1 যখনই হবে তার ওজন তোমার নিচের দিকে কাজ করবে, এটা হবে M1G। আর এটার ওজন নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে M2G। আচ্ছা, সব সময় এখানে তোমার কপি কলটা এইটাই ফিক্সড করা আছে দড়িতে। তো এইখানে যখন M1G থাকবে তখন সুতোতে একটা টান সৃষ্টি হবে, এই টানটা টি। আর একই রকমভাবে M2 যখন যুক্ত থাকবে তখনও তার টানটা হবে টি। ঠিক আছে, এখানে একটা খেয়াল রাখতে হবে, যদি একটা দড়ির সঙ্গে যুক্ত থাকে এইভাবে তাহলে কিন্তু সুতোতে তোমার টানের পরিমাণটা একই হবে। কিন্তু যদি এই দুটো বস্তু আলাদা আলাদাভাবে কোনো সুতোর সাহায্যে যুক্ত থাকতো, অর্থাৎ এইটা M1 ভরের একটা বস্তু ঝুলানো আছে, তখন তার ওজনটা নিচের দিকে কাজ করবে M1G, এবং তার টান তখন হবে T1। আর যদি আলাদা আর একটা সিস্টেমে তোমার M2 ভরের বস্তুটা থাকে, তাহলে তার ওজন হবে M2G, এবং সেক্ষেত্রে টানটা হবে T2। কিন্তু যখন দুটো বস্তু একই সংস্থার মধ্যে থাকবে তখন কিন্তু টানের ভ্যালুটা একই হবে, এবং সেই টানের অভিমুখটা উপরের দিকে হবে। কেন উপরের দিকে হবে সেটা একটু বোঝো। যদি আমি এখানে ধরে নিই M2 গ্রেটার দেন M1, এখানে কিন্তু বলা নেই কোনটা বড় কোনটা ছোট। আহ, সংস্থাটির ত্বরণ G/8 বলে দিয়েছে। তাহলে একটা বড়, আমি ধরে নিচ্ছি M2টা বড়। তো সেই অনুযায়ী M2 যদি বড় হয় তখন কি হবে, এই সংস্থাটা তখন নিচের দিকে নামবে, মানে M2 ভরের বস্তুটা তখন নিচের দিকে নামবে। আর M1 এর ভরের বস্তুটা তখন নিশ্চয়ই উপর দিকে উঠবে। তাহলে M2 ভরের বস্তু যদি এ ত্বরণের নিচে নামে, M1 ভরের বস্তুটাও এ ত্বরণে তখন উপরের দিকে উঠবে, যেহেতু এটা একটা দড়ির সাহায্যেই যুক্ত আছে। ঠিক আছে, মানে এইরকম বেসিক কিছু জিনিস তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে এই ধরনের প্রবলেমগুলো করার ক্ষেত্রে। তো এখন একটু ভাবো, যে যখন M2 ভরের বস্তুটা নিচের দিকে নামছে তখন M1 ভরের বস্তুটাকে উপরের দিকে তুলছে। তার মানে M1 ভরের বস্তুটা যে উপরের দিকে উঠছে, কোন বলের জন্য? নিশ্চয়ই এখানে টি বলের জন্য। আবার একই রকমভাবে, যেহেতু M2 ভরের বস্তুটা দড়ির সাহায্যে যুক্ত আছে, তো যদি এই দড়িটা না যুক্ত থাকতো তাহলে M2 ভরের বস্তুটা জি ত্বরণের নিচে পড়তো। কিন্তু যখন এই দড়িটার সঙ্গে যুক্ত আছে এবং সেই দড়িটা M1 ভরের বস্তুর সঙ্গে যুক্ত আছে, তার মানে M1 ভরের বস্তুটাকে উপরের দিকে তুলতে হচ্ছে। স্বাভাবিকভাবে M1 ভরের বস্তুটা ঠিক এই দিকে একটা বল প্রয়োগ করবে, M2 ভরের বস্তুটাকে নিচের দিকে পড়াতে বাধার সৃষ্টি করবে। ঠিক আছে, সেই জন্য দুই ক্ষেত্রে টানের অভিমুখটা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা প্রত্যেকটা বস্তুর গতির বিবেচনা করব। তো প্রথমে এই বস্তুটার ক্ষেত্রে যদি আমি ভাবি, এটাকে যদি আমি M1 ভরের বস্তুর ক্ষেত্রে বলি, M1 ভরের বস্তুর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি লিখবে? দেখো, M1G এর থেকে টি বড়, সেই জন্যই বস্তুটা কিন্তু উপরের দিকে এ ত্বরণে উপরের দিকে উঠছে। অর্থাৎ এটা টি মাইনাস M1G, এটা হবে লব্ধি বল ইকাল টু কি, M1 ইন্টু এ। ঠিক আছে, তাহলে এখান থেকে টি সমান বের করে নাও,
টি সমান m1 a প্লাস m1 g, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর বস্তুর ক্ষেত্রে মানে m2 ভরের বস্তুর ক্ষেত্রে একই রকম হলো। এর ক্ষেত্রে কি লিখবে? এর ক্ষেত্রেও সেম জিনিস। দেখো m2g টা বড় নিচের দিকে আর টানটা উপরের দিকে ছোট, সেই জন্য m2g মাইনাস টি ইকাল টু কি হবে? m2 ইন্টু এ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র এফ ইকাল টু এম এ, এখানে এফটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল মানে এফ ইকাল টু এম ইন্টু এ। এফটা হচ্ছে লব্ধি বল এম ভরের বস্তুর উপর, আর এ হচ্ছে এম ভরের বস্তুটার ত্বরণ। তাহলে আমি m2 ভরের বস্তু বলছি, তার উপর লব্ধি বল কত? লব্ধি বল m2g মাইনাস টি, লব্ধি বলটা ইকাল টু ওই বস্তুর ভর মানে m2, আর এ হচ্ছে তার ত্বরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা পুট করে দাও এই জায়গায়। হুম, টি এর ভ্যালুটা এই জায়গায় পুট করে দাও, তাহলে হবে m2g মাইনাস টি এর জায়গায় মান বসিয়ে দিলে দেখো m1a মাইনাস m1g ইকাল টু m2 ইন্টু এ। তো এখান থেকে তোমাকে এটা বের করে নিতে হবে। তাহলে তার জন্য এইটাকে ওইদিকে নিয়ে চলে যাও সমান চিহ্নের ওইদিকে। তাহলে m2 মাইনাস m1 ইন্টু জি ইকাল টু এটা ওদিকে গেলে m1 প্লাস m2 ইন্টু এ। ঠিক আছে, এবার এখানে জি এর ভ্যালু জি ধরে রাখতে হবে। এ সমান বলে দিয়েছে দেখো, এ সমান এখানে তোমার দিয়ে আছে g/8, এর জায়গায় বসিয়ে দাও g/8, অর্থাৎ m2 মাইনাস m1 ইন্টু জি ইকাল টু m1 প্লাস m2 ইন্টু g/8। জি জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে জি জি এখানে কেটে যাবে। এবার 8 দিয়ে গুণ করে দাও, দিয়ে m1 m2টা বেরিয়ে যাবে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এটা 8m2 মাইনাস 8m1 ইকাল টু m1 প্লাস m2। এটা m2টা এদিকে নিয়ে চলে আসো, এটা হয়ে যাচ্ছে তাহলে 7m2 ইকাল টু এইটা ওদিকে গেলে 9m1। 9m1 তোমাকে m1 বাই m2টা জানতে চেয়েছে, m1 বাই m2, অতএব m1 বাই m2 এটা 7/9। ঠিক আছে, 7/9 এটা হবে। দেখো এখানে উত্তরটা তোমার কিন্তু অপশান ডি এরটা হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে উত্তর আর একটা অপশানও হতে পারে, অর্থাৎ 9/7 এটাও কিন্তু হতে পারে। অর্থাৎ কখন হবে না, যেমন আমি এখানে ধরে নিয়েছি m2 গ্রেটার দেন m1, এটা যদি m1 গ্রেটার দেন m2 হয় তখন কিন্তু এই অপশানটা মানে লাস্ট যে অপশানটা বললাম 9/7 একই প্রসেসে করবে, সেক্ষেত্রে দেখবে এটা চলে আসবে। তো সেই হিসাবে এটা নিয়ে কনফিউশনে হওয়ার কিছু নেই। যদি পরীক্ষার সময় এই অঙ্ক দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে m1 আর m2-র মধ্যে কে বড় সেটা কিন্তু বলে দেবে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাকে অঙ্কটা করতে হবে। আর যদি না বলে দেয় তাহলে যেটা খুশি, আমি যেমনটা ধরে করে নিয়েছি তোমাদেরকেও সেরকম ধরে করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, তোমার 13টা আছে। একটি সুষম সমসত্ব রডের দৈর্ঘ্য হচ্ছে এল, ভর এম, একে অনুভূমিক তলে রেখে দুই প্রান্তে F1 এবং F2 বল দিয়ে বিপরীত দিকে টানা হলো। তাহলে F1 এবং F2 বুঝতেই পারছো, এখানে F2 আর এটা হচ্ছে F1, বল দিয়ে বিপরীত দিকে টানা হচ্ছে। এক্স প্রান্ত থেকে, এক্স প্রান্ত মানে এইটা, এই প্রান্তটা থেকে তোমার এল দূরত্বে, দূরত্বটা বলেই দিয়েছে, এল দূরত্বে টান কত হবে, এইখানটাতে টান কত হবে। ঠিক আছে, তো আমি এরকম আর একটা ছবি আঁকছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এই জায়গায় এইরকম এই ব্লকটা আছে ভেবে নাও। তো এই জায়গায় তুমি এদিকে বল প্রয়োগ করেছো F1 আর এইদিকে বল প্রয়োগ করেছো F2, আর টোটাল দণ্ডটার দৈর্ঘ্যটা বলে দিয়েছে ক্যাপিটাল এল। আর এইটা এক্স প্রান্ত থেকে এল দূরত্বে এইরকম পি বিন্দুতে তোমার টান কত হবে। ঠিক আছে,
এই বিন্দুতে টান কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে টি ইকাল টু কত হবে ব্যাপারটা, এক্ষেত্রেও কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র এই ফর্মুলাটা ধরেই করতে হবে। তাহলে আগে তোমাকে বুঝে নিতে হবে যে F1 আর F2-র মধ্যে নিশ্চয়ই এখানে F1 বড় হবে, ঠিক আছে। আম, নিশ্চয়ই মানে কি, এক্ষেত্রেও ওই কনফিউশন থাকছেই, মানে F1 বড় না F2 বড়, যেহেতু এক্স এর সাপেক্ষে বলেছে সেই জন্য F1টাকে বড় ধরে নিচ্ছি, সংস্থাটা তখন এই দিকে গতিশীল হবে, ঠিক আছে। কারণ কি না, F1 আর F2-র মধ্যে যদি F1 বড় হয় তখন লব্ধি বলটা যেটা হবে, লব্ধি বল লব্ধি বল এটা ইকাল টু হয়ে যাবে F1 মাইনাস F2। যদি F2 বড় হতো তখন F2 মাইনাস F1 হতো, তখন বস্তুর গতিটা এদিকে হতো, ঠিক আছে। তাহলে তাহলে লব্ধি বল ইকাল টু এম এ, মানে এম ইন্টু এ ইকাল টু F1 মাইনাস F2, এটা হবে। তাহলে এখান থেকে ত্বরণটা বের করে নাও। ত্বরণটা কত? এ সমান হচ্ছে F1 মাইনাস F2 বাই এম, ঠিক আছে, এই ত্বরণ। দেখো, এবারে এখান থেকেই তোমাকে অঙ্কটা বুঝতে হবে, মানে এইরকম টাইপের অনেকেরই অনেক অঙ্ক থাকবে, দেখতে পাবে যে এখানে যেটা বলছে যে পি বিন্দুতে তোমার টান কত। তুমি এই বস্তুটাকে অসংখ্য বিন্দু ভর হিসাবে কল্পনা করো, ঠিক আছে। টোটাল বস্তুটা যদি এ ত্বরণে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু ভর একই ত্বরণে গতিশীল হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে প্রত্যেকটা বিন্দু ভর, তার ভর যদি তোমার ছোট এম করে হয় তাহলে তার উপর ক্রিয়াশীল বল কত হবে। তাহলে এর ভর যদি ধরে নাও ছোট এম হয়, তাহলে আমরা তার উপর ক্রিয়াশীল বল, মানে এই ছোট এম ভরের উপর ক্রিয়াশীল বল হবে এম ইন্টু এ, তবেই বস্তুটা কিন্তু এ ত্বরণে গতিশীল হবে, ঠিক আছে। তাহলে সেই রকম ভাবে তুমি কল্পনা করো, এই পি বিন্দুতে যখন বলটা টানটা নির্ণয় করব, তাহলে কি হচ্ছে, এই টানের জন্য এই অংশটা এ ত্বরণে গতিশীল হচ্ছে, তাহলে এই অংশটার ভর বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই অংশটার ভর বের করার জন্য প্রথমে দণ্ডটার একক দৈর্ঘ্যের ভর বের করব, ঠিক আছে। মানে এ দণ্ডের হচ্ছে এল, এল দৈর্ঘ্যের ভর হচ্ছে তোমার ক্যাপিটাল এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, তাহলে দণ্ডের একক দৈর্ঘ্যের ভর, এটা তোমার যদি ছোট এম ধরি, ছোট এম সমান কত হবে, ক্যাপিটাল এম বাই এল। তাহলে এই অংশটার ভর দরকার তোমার, এই অংশটার, মানে এটা এক্স এবং ওয়াই, এটা যদি পি হয় তাহলে পি ওয়াই অংশের ভর, পি ওয়াই অংশের ভর এটা কত হবে, এম ডট ধরে নিচ্ছি, এম ডট সমান কত, একক দৈর্ঘ্যের ভর ইন্টু পি ওয়াই অংশের দৈর্ঘ্য কত, নিশ্চয়ই ক্যাপিটাল এল মাইনাস ছোট এল, ঠিক আছে। কারণ পুরোটার দৈর্ঘ্য ছিল এল আর এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে ছোট এল, তাহলে এটা হবে। তাহলে বুঝতেই পারছো, এই যে পি ওয়াই অংশটা, এই পুরো অংশটা গতিশীল হচ্ছে এ ত্বরণে গতিশীল হচ্ছে, তাহলে তার উপর কত বল প্রযুক্ত হলে এই বস্তুটা গতিশীল হতে পারবে এ ত্বরণে। তাহলে স্বাভাবিকভাবেই পি বিন্দুতে ক্রিয়াশীল বল, বিন্দুতে ক্রিয়াশীল বল এটা সমান কত হবে, ওই অংশের ভর মানে এম ডট ইন্টু এ। তাহলে এম ডটের ভ্যালু কত, ক্যাপিটাল এম বাই এল ইন্টু ক্যাপিটাল এল মাইনাস ছোট এল ইন্টু এ, এর ভ্যালু হচ্ছে F1 মাইনাস F2 বাই ক্যাপিটাল এম, ঠিক আছে। তাহলে এখানে তুমি এই ক্যাপিটাল এম কেটে দাও, তাহলে তোমার হবে F1 মাইনাস F2 ইন্টু ক্যাপিটাল এল মাইনাস ছোট এল বাই ক্যাপিটাল এল। এই অপশানটা হবে, অর্থাৎ অর্থাৎ এখানে, আচ্ছা একটু ভেঙে দিয়েই করি, এটা অপশানগুলো এখনো পাচ্ছি না। এটা F1 মাইনাস F2 ইন্টু, এটাকে যদি ভেঙে দিই দেখো 1 মাইনাস ছোট এল বাই বড় এল। এবারে যদি একটু গুণ করে দিই তাহলে দেখো F1 হচ্ছে, F1 হবে মাইনাস F2
মাইনাস F1 L বাই ক্যাপিটাল এল প্লাস F2 ছোট এল বাই ক্যাপিটাল এল। তাহলে দেখো যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার অঙ্কের প্রসেস ঠিকই আছে, অপশান কিন্তু একটু ভুল আছে। কেন? এখানে যে অপশানটা একটা এক্সট্রা F2 এসে গেছে। আমি যদি এই দুটোকে কমন নিয়ে নিই তাহলে দেখবে F1 কমন নিয়ে নিলে 1 মাইনাস ছোট এল বাই বড় এল মাইনাস F2 প্লাস F2 ছোট এল বাই বড় এল। তার মানে F1 এটা বড় এল মাইনাস ছোট এল বাই বড় এল মাইনাস F2 প্লাস F2 ছোট এল বাই বড় এল। এইটি এক্সট্রা এসে গেছে 1 নম্বর অপশনের সঙ্গে, মানে বি এর দাগটা। ঠিক আছে, অপশন বি। তাহলে অপশন বিতে এইটি থাকতেও হবে। ঠিক আছে, এই অপশানটা কিন্তু নেই। তাছাড়া কিন্তু আর অল্টারনেটিভ কোনো রাস্তা নেই, এইভাবেই করতে হবে অঙ্কটা। দেখো নেক্সট যে অঙ্কটা আছে, এই অঙ্কটা বোঝার জন্য তোমাদের সেই লিফটের যে ফর্মুলাটা ছিল সেই লিফটের ফর্মুলাটা এখানে কাজে লাগবে। অর্থাৎ তোমরা জানো এখানে যদি কোনো একটা বস্তু থাকে লিফটের উপর, কোনো বস্তু থাকলে তার ওজন তোমার নিচের দিকে কাজ করে আর উপরের দিকে ক্রিয়াশীল হবে তোমার প্রতিক্রিয়া বল আর। তো লিফট যদি উপরের দিকে এ ত্বরণে যায় তাহলে এখানে আর বেশি হবে, আর মাইনাস এম জি ইকাল টু হবে এম এ। অতএব আর ইকাল টু হবে এম কমন নিলে জি প্লাস এ। তার মানে এখানে আর গ্রেটার দেন হয়ে যাচ্ছে এম জি, মানে বস্তুর ওজনটা বৃদ্ধি পাচ্ছে। এটা তোমরা জানো। তো এখন সেই কনসেপ্ট থেকে আমরা যদি ভাবি যে এখানে এরোপ্লেনটা, এটা এরোপ্লেনই যদি ভাবো, এরোপ্লেনের তোমার ছাদ থেকে এরকম একটা স্প্রিং তুলা থেকে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি বস্তু ঝুলিয়ে দেওয়া হয় তাহলে বস্তুর ওজন তো বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাওয়া মানে কি, স্প্রিং তুলা তখন নিচের দিকে নামবে, অর্থাৎ স্প্রিং তুলার পার্টটা বৃদ্ধি পাবে। এটাই হওয়া কথা। কিন্তু এখানে আরেকটা বিষয় জানতে হবে, যে যেটা মহাকর্ষ চ্যাপ্টারে তোমরা পড়বে, যে যত ভূপৃষ্ঠ থেকে বস্তুকে উপরের দিকে তোলা হয় তত কি হয়, তার অভিকর্ষ ত্বরণটা হ্রাস পায়, অর্থাৎ এই জি এর ভ্যালুটা হ্রাস পাবে। ঠিক আছে, তো সেই কারণে বলছে ক্রমশ বৃদ্ধি পাবে, এটা কিন্তু বলা যাবে না, কারণ হেলিকপ্টার বা এরোপ্লেনটা যত উপরের দিকে উঠবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে জি কমছে, তাই কিন্তু ওজনটা আবার কমবে। ঠিক আছে, তাহলে সেই জন্য প্রথমে বৃদ্ধি পাবে এবং তারপরে হ্রাস পাবে। হুম, অপশান সি এর অপশানটা হচ্ছে। এটা যদি লিফটের মধ্যে থাকতো তাহলে কিন্তু অপশান এ এরটাই হতো, বৃদ্ধি পাবে, কারণ লিফট খুব তো বেশি উচ্চতা পর্যন্ত উঠবে না। এটা তোমার পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকবে, সেই হিসাবে ওই সমগ্র অংশে লিফটের যতটুকু অংশের মধ্যে বস্তুটা গতিশীল হবে সেই জায়গায় অভিকর্ষ ত্বরণটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা 15-র যে অঙ্কটা আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার বলেই দেওয়া আছে, ইজিলি তোমরা করতে পারবে। এখানে 6 কেজি আর এটা হচ্ছে 10 কেজি। তো স্বাভাবিকভাবেই এই বস্তুটা নিচের দিকে নামবে, এই বস্তুটা উপরের দিকে উঠবে। অর্থাৎ এ যদি এ ত্বরণে নিচের দিকে নামে, এ তখন এ ত্বরণে উপরের দিকে উঠবে। যেমনভাবে আমরা ওই আগের অঙ্কটা করলাম, এই যে এই অঙ্কটা যেমনভাবে করলাম 11 অঙ্কটা, একদম সেম প্রসেসে এই অঙ্কটা তোমরা কিন্তু করবে। আমি এটা অঙ্কটা করে দিচ্ছি না, এটা শুধু ত্বরণ নির্ণয় করবে, অর্থাৎ তোমাকে এইটা পর্যন্ত বের করতে হবে, এই ত্বরণটা পর্যন্ত বের করতে হবে। এই যে ত্বরণটা নির্ণয় করলাম এইখানটা পর্যন্ত করতে হবে। ঠিক আছে, এই জায়গায় এইটা পর্যন্ত, অর্থাৎ এ সমান তোমার হয়ে যাবে M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইন্টু জি। এই ফর্মুলাটা এমনি বসিয়ে দিলেও হয়ে যাচ্ছে। দেখো তোমার 10 কেজি আর 6 কেজি আছে। ঠিক আছে, আচ্ছা 10 থেকে 6 বাদ দাও, 10 মাইনাস 6 বাই 10 প্লাস 6 মানে 16 ইন্টু জি। জি এর ভ্যালু এখানে যদি দেওয়া থাকে
জি এর ভ্যালু তুমি 10 ধরেই করো, জি এর ভ্যালুটা 10 ধরে যদি করো তাহলে এইটা তোমার 4, এটা 4 আর নিচে 16 ইন্টু 10, অর্থাৎ এটা 4, অর্থাৎ এটা হবে তোমার 2.5। ঠিক আছে, 2.5 অপশানটা, ওইটাই আছে, অপশান সি, এটা হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা আমি আগের অঙ্কটা এবং 11 অঙ্কটা যেটা করেছি সেই প্রসেসেই অঙ্কটা হবে। আমি এখানে তোমার দেখাচ্ছি, এই যে কপি কলটা এরকমভাবে একটা দড়ি থেকে ঝুলানো আছে, আর তুমি একটু কল্পনা করো তোমরা যে এই জায়গায় এই অংশটা আর এই অংশ, এই জায়গাটায় তোমার শিকল আছে আর কি, এটা শিকল একটা, একটাই শিকল, এদিকে কিছুটা দৈর্ঘ্য বেড়ে আছে আর এদিকে কিছুটা দৈর্ঘ্য বেড়ে আছে, অর্থাৎ এই অংশের দৈর্ঘ্যটা যদি বেশি হয় তাহলে এই অংশের ভরটা বেশি হবে। এটাকে যদি আমি M1 আর এটাকে যদি M2 বলি, তাহলে এখানে তোমার M1 গ্রেটার দেন M2 হবে। আর এটা যদি স্থির থাকে, যদি স্থির থাকে তাহলে ভাবতেই পারছ যে এইখানে যে টানটা সৃষ্টি হবে সেই টান T ইকাল টু M1 প্লাস M2 ইন্টু জি, অর্থাৎ শিকলের যে মোট ভর, এখানে M ভর বলে দিয়েছে, M ভরের শিকল, তাহলে সেক্ষেত্রে স্থির অবস্থায় থাকলে mg ইকাল টু টি হবে। হ্যাঁ, মানে এইখানে যে দড়িটা দিয়ে কপি কলটাকে বাঁধা আছে তার টানটা কিন্তু mgর সঙ্গে সমান হবে। কিন্তু মজার বিষয়, এখানে যদি এইটা উপরের দিকে এবং এটা নিচের দিকে নামে, অর্থাৎ যেটা বলে নিলাম M1টা বেশি M2টা কম, তখন কি হবে না, দেখা যাবে যে এইখানে এই টানের ভ্যালুটা এখন mgর থেকে কমে যাবে। তো কিভাবে কমে যাবে, তার জন্য আমি যেমন টা তোমাদেরকে বললাম যে ধরো এই অংশে তুমি যদি দুটো ভর কল্পনা করে নাও, এটা M1 ভর আর এটা হচ্ছে M2 ভর, ঠিক যেরকমটা ভাবছিলে সেই রকমভাবেই এই সংস্থার ত্বরণ বের করে নেবে। মানে ত্বরণটা তোমার এ সমান যেটা হচ্ছে, এ সমান হচ্ছে M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ। তাহলে সুতোর টান কত হবে না, সুতোর টান ওই ফর্মুলাতেই বসিয়ে দিই, যে ফর্মুলাটা আমরা প্রথমে পেয়েছিলাম টান, এই ফর্মুলাটাই বসিয়ে দাও, M1 জি প্লাস M1 ইন্টু এ। এইটা ধরলে হবে না, কারণ এইটার সঙ্গে ওইটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা M2 আর এটা M1 ছিল। যাই হোক, তোমার একটা ইকুয়েশন এখান থেকে বের করে নিলেই হবে। এখানে তোমার নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে M2G আর উপরের দিকে ক্রিয়াশীল হবে টান। আচ্ছা, এই টানটা টি ডট, তাহলে সেক্ষেত্রে টি মাইনাস M2G, টি মাইনাস M2G ইকাল টু M2 ইন্টু এ। তাহলে এখানে টি ইকাল টু তোমার হবে M2 জি প্লাস এ। আচ্ছা, এটা M2G প্লাস M2 ইন্টু এ। তাহলে এখানে কি হবে, ভুল হচ্ছে, টিটা বেশি M2 জিটা কম, তাহলে টি মাইনাস M2G ইকাল টু M2 ইন্টু এ। হুম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা M2G প্লাস M2 ইন্টু এ, এর ভ্যালু কত, M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। এটা এবারে ক্যালকুলেশন করতে হবে তোমাকে। ক্যালকুলেশন, আচ্ছা M2G কমন নিয়ে নিই, M2G কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2। ঠিক আছে,
এম টু জি, এখানে 1 প্লাস, এই 1 প্লাস নয়, এটা করে দাও m1 প্লাস m2 প্লাস m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2। তাহলে এখানে তোমার m2 কেটে যাচ্ছে, তাহলে 2m1 হচ্ছে, তাহলে 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এটি হচ্ছে টানের ভ্যালু। তাহলে এবারে টোটাল টানটা কত হবে না, টোটাল টান এটা কি হবে, মানে টি ডটটা হবে এই টান আর এই টান, এই দুটো টানের যোগফল। ঠিক আছে, তাহলে এখানে টোটাল টান টি ডট এটা ইকাল টু 2 ইন্টু ক্যাপিটাল টি, অর্থাৎ 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এটি হবে। তাহলে এবারে এই m1 প্লাস m2, আমি তো শিকলটার টোটাল ভরটাকে m1 আর m2 তে ভেঙে দিয়েছিলাম, টোটাল ভর মানে m ইকাল টু m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে সেটা যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে দেখো তো 4m1 m2 জি বাই m। ঠিক আছে, এটা m1 আর m2-র গুণফল। তাকে যদি m দিয়ে ভাগ করে দাও, এখানে তোমার m1 এর ভ্যালুটাকে এরকম ভাবেও তো লিখতে পারি যে 4 ইন্টু m1টাকে m মাইনাস m2 ইন্টু m2 ইন্টু জি বাই m। তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় 4 ইন্টু 1 মাইনাস m2 বাই m ইন্টু m2 জি। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এই এক থেকে এটা বিয়োগ যাচ্ছে, সুতরাং এটা লেস দেন mg হয়ে যাবে। ঠিক আছে, এটা একের থেকে কমে যাবে, এটা বুঝতে পারলে? দেখো এইখানে একটা যে অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, মানে পরীক্ষাতে পড়ার মতো। এখানে যেটা বলেছে, আলফা নতি বিশিষ্ট একটি মসৃণ নততলে একটা বস্তুকে স্থির অবস্থায় রাখা আছে, নততলটিকে কি ত্বরণে গতিশীল করলে নততলের উপর সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, প্রথমে দেখো এই যে নততলটা তোমার এখানে আছে, এই নততলটা, এটার কিন্তু এর উপরে যে বস্তুটা আছে, এই বস্তুটা এটা কিন্তু খুব মসৃণ। তার মানে কি, এ অটোমেটিক, মানে এখানে ছেড়ে দিলে অটোমেটিক নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে, কেন পড়ে যাবে না, তার জন্য তুমি যদি এর ওজনের উপাংশ ভাঙো, অর্থাৎ এই ওজনটা হবে এদিকে mg, এর দুটো উপাংশ ভেঙে যাবে, মানে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই দিকের উপাংশটা হবে m, এই কোণটা আলফা হলে তোমরা এটা জানবে এইটা হচ্ছে আলফা, এই কোণটা আলফা, তাহলে এইটা হবে mg cos আলফা, আর এইটা হবে mg sin আলফা। ঠিক আছে, তাহলে এইটা হবে। তাহলে বুঝতেই পারছো যে নদতল বরাবর যখন বস্তুকে নদতলে রাখা হচ্ছে, তখন কি হচ্ছে না, এই mg sin আলফা একে প্রশমিত করার জন্য কোনো রকম বিরুদ্ধ বল ক্রিয়াশীল হচ্ছে না। সুতরাং এই mg sin আলফার জন্য নদতল বরাবর বস্তুটা কিন্তু গড়িয়ে পড়বে। কিন্তু এখন যদি তুমি একে এই দিকে একটা ত্বরণ নিয়ে গতিশীল করার চেষ্টা করো, নতলটাকে, পুরো সিস্টেমটাকে, তখন কি হবে না, এই বস্তুটার উপর এই বরাবর একটা বল ক্রিয়াশীল হবে, অলিক বল। সেটা কত না mA। তাহলে এই যে বলটা ক্রিয়াশীল হবে, এর আবার দুটো উপাংশ ভেঙে যাবে, অর্থাৎ এই বরাবর একটা উপাংশ ভাঙবে আর এই বরাবর একটা উপাংশ ভাঙবে। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি তোমার আলফা হয়, আবার এটা দেখাতে পারবে যে এই কোণটা আলফা হবে, কেন না এটার সঙ্গে এটা হচ্ছে সমান্তরাল, আর এটা অনুরূপ কোণ হিসাবে এই কোণটা আলফা হবে। তাহলে এই এম এর এই বরাবর উপাংশ হবে এম এ কস আলফা, আর এই বরাবর উপাংশ হবে এম এ সাইন আলফা। ঠিক আছে, কিন্তু এই এম এ সাইন আলফাটার তোমার কোনো ভূমিকা নেই। তাহলে এখানে যেহেতু বলেছে স্থির অবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে, তার মানে সাম্যাবস্থায় থাকতে হলে এম এ কস আলফা এটা ইকাল টু এম জি
সাইন আলফা এটার সঙ্গে সমান হতে হবে। এমজি সাইন আলফার জন্য বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছিল, আর এটাকে বাধা দেবে তখন এমজি কস আলফা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বুঝতেই পারছো কেটে যাচ্ছে, তাহলে ট্যান আলফা সমান এ বাই জি এটা আসছে। ট্যান আলফা মানে তোমাকে এ সমান বের করতে হবে ত্বরণটা, না ত্বরণ। তাহলে এ ইকাল টু জি ট্যান আলফা এটা আসছে। জি ট্যান আলফা মানে হচ্ছে এটা। নেক্সট 19 সেটটা যেটা আছে দেখো, 10 গ্রাম ভরের একটি বল একটি কঠিন তলকে এত দ্রুতিতে উলম্বভাবে আঘাত করলো, একই দ্রুতি নিয়ে বিক্ষিপ্ত হলো। তাহলে এটাও তোমার ওই সেই প্রতিঘাত দিয়ে যেটা করানো, ঘাত বলের যে কনসেপ্টটা। এই যে দেখো 10 গ্রাম ভরের একটা বল একটি কঠিন তলকে তোমার 5 মিটার পার সেকেন্ড গতিতে উলম্বভাবে আঘাত করলো, মানে এই দিকে তোমার ধরো ইউ বেগ নিয়ে এলো, দিয়ে একই দ্রুতিতে বিক্ষিপ্ত হলো, মানে একই দ্রুতিতে সে ইউ বেগ নিয়ে আবার ফিরে গেল। তাহলে বলটি ওই তলের সঙ্গে মানে যে টাইমটা ধরে সংঘাত করছে সেটা হচ্ছে 0.01 সেকেন্ড ধরে হলে প্রযুক্ত বল কত। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনটা কত হচ্ছে, তাহলে এখানে বলটির ভরবেগের পরিবর্তন বের করে নাও। ভরবেগের পরিবর্তন পরিবর্তন এটা কত হচ্ছে, দেখো আসছিল ইউ বেগে মানে এমইউ, তারপরে কি হলো এমইউ বেগে ফিরে গেল। তাহলে এইখানে হয় কি ভরবেগের পরিবর্তন মানে প্রাথমিক ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ, এই অন্তিম ভরবেগটা মাইনাস এমইউ হবে কেন, না এটা যেহেতু প্রাথমিকের বিপরীতে, তাহলে এমইউ মাইনাস অফ মাইনাস এমইউ, তার মানে হয়ে যাচ্ছে 2mu। এটি হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে এবারে তোমার প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল মানে তল দ্বারা প্রযুক্ত বল এফ ইকাল টু ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ 2mu বাই টাইমটা। তাহলে এখানে 2 ইন্টু এম এর ভ্যালু 10 গ্রাম আছে, এটা কেজিতে কনভার্ট করবে, তাহলে 10 ইন্টু 10⁻³ ইন্টু ইউটা দেওয়া আছে তোমার 5 ডিভাইডেড বাই টাইম সেটা দেওয়া আছে 0.01। ঠিক আছে, তাহলে এইটা উপরে হলে 100 100 মানে 10 এ 3, এটা কেটে যাচ্ছে সব, শুধু 10 থাকবে দেখো 10 নিউটন। দেখো 20-র যে অঙ্কটা আছে এই অঙ্কটা করার জন্য একদম সেম আমরা এই যে অঙ্কটা করছিলাম, যে অঙ্কটার উত্তরটা বেরোলো না যেইটা, এই যে অঙ্কটা, এই অঙ্কটার কনসেপ্টে হবে একদম সেম কনসেপ্ট। ঠিক আছে, আমি এইখানে আরেকবার অঙ্কটা করছি, দেখো ওই একই কনসেপ্টে। এখানে দেখো দুটো ব্লক পরপর রাখা আছে, এখানে যে ব্লক দুটোকে রাখা আছে, এই প্রথম ব্লক এ ব্লকটাকে তুমি ঠেলছো, এফ পরিমাণ বল দিয়ে এ ব্লকটাকে ঠেলছো, তার জন্য বি ব্লকটাও কিন্তু ঠেলা হয়ে সামনের দিকে যাচ্ছে। তাহলে এই টোটাল সিস্টেমটা ত্বরণ কত হবে, সেই ত্বরণটা যদি এ হয় তাহলে আমরা এ সমান লিখতে পারবো তোমার এফ ডিভাইডেড বাই টোটাল ভর। টোটাল ভরটা কত, m1 প্লাস m2 টোটাল ভরটা। তাই এফ ইকাল টু এম এ, এই ফর্মুলা অনুযায়ী যেহেতু টোটাল সিস্টেমটার ভর হচ্ছে m1 আর m2, সেই জন্য m1 প্লাস m2 হচ্ছে। ঠিক আছে, ত্বরণ। তাহলে দেখো তুমি বল প্রয়োগ করছো এ ব্লকটার উপর, কিন্তু বি ব্লকটাও তো একই ধরনের গতিশীল হচ্ছে। কি করে গতিশীল হচ্ছে, না এখানে এ ব্লকটা বি ব্লকটাকে একটা বল দ্বারা ঠেলছে, তোমাকে সেই বলটাই নির্ণয় করতে হবে। এ ব্লকের উপর অনুভূমিক দিকে এফ বল প্রযুক্ত হলে বি এর উপর এ দ্বারা প্রযুক্ত বল কত, তাহলে বি এর উপর এ কতটা বল প্রয়োগ করছে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এ দ্বারা বি এর উপর প্রযুক্ত বল সেটা কত, না সেটা যদি এফ ডট হয়, এফ ডট সমান কি হবে, না বি বস্তুর ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ m2 ইন্টু এ। কেন করলাম বলো তো, কারণ তুমি ধরো এই বস্তুটার ভর হচ্ছে m, এই বস্তুটাকে যদি তুমি এ ত্বরণে গতিশীল করতে চাও কত বল প্রয়োগ করবে, নিশ্চয়ই এফ ইকাল টু এম এ। তাহলে ভাবো না এখানে m2 ভরের বস্তুটা এ ত্বরণে গতিশীল হচ্ছে, কত বল প্রযুক্ত হয়েছে,
সেটা এফ ডট সমান এম টু ইন্টু এ। তাহলে এখানে এম টু ইন্টু এ, এর ভ্যালু বসিয়ে দাও এফ ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। ঠিক আছে, তার মানে এম টু এফ বাই এম ওয়ান প্লাস এম টু, অর্থাৎ অপশান বি এরটা হচ্ছে এম টু এফ ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। বুঝতে পারলে? আগের যে অঙ্কটা ছিল এখান থেকে তুমি বুঝতে পারছো আগের অঙ্কটা কিন্তু ডাটা হয় মিস্টেক আছে, না হলে অপশান, আমার মনে হয় অপশান ভুলটা আছে আগের যে অঙ্কটা আমরা করেছিলাম। ঠিক আছে, এটা সহজ অঙ্ক। একদম দেওয়া আছে 1 কেজি ভরে একটি বস্তুর উপর 6 নিউটন বল প্রয়োগ হলে কিছু ঘন্টা। প্রথমে ত্বরণটা বের করে নিবে, বস্তুর উপর ত্বরণটা তুমি বের করে নেবে। এ সমান হচ্ছে এফ বাই এম, এখানে এফটা হচ্ছে 6 নিউটন আর ভরটা হচ্ছে 1 কেজি, তার মানে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে ত্বরণ। তাহলে কিছু সময় পরে তার বেগ হচ্ছে 30 মিটার/সেকেন্ড ছিল। তাহলে স্থির বস্তু মানে ইউটা 0। তাহলে এখানে আমরা জানি ভি ইকাল টু ইউ প্লাস এটি। এই ফর্মুলা থেকে টি সমান বের করতে বলেছে, টি সমান ভি মাইনাস ইউ বাই এ। তাহলে ভি মাইনাস ইউ বাই এ, এখানে ভিটা হচ্ছে তোমার 30 মাইনাস 0/এ হচ্ছে 6, মানে 5 সেকেন্ড হচ্ছে। সহজ অঙ্ক একদম। নেক্সট 22-এরটা আছে, একটি বস্তু সরলরেখায় স্থির দ্রুতি নিয়ে চলছে। একটা বস্তু সরলরেখা বরাবর যাচ্ছে স্থির দ্রুতিতে, মানে বেগ এবং দ্রুতিটা কিন্তু সেম সরলরেখায় যেহেতু যাচ্ছে। কোন ক্ষেত্রে বলের প্রয়োজন হয় না? দেখো এখানে যদি কোনো ঘর্ষণ বল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় তার বেগটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, মানে বিভিন্ন বাধাজনিত বল যদি থাকে তাহলে কিন্তু তার বেগটাকে সমবেগে রাখার জন্য অবশ্যই বল প্রয়োগ করতে হবে। কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, বস্তুটির দ্রুতি বাড়াতে কোন ক্ষেত্রে বলের প্রয়োজন হয় না? দ্রুতি বাড়াতে অবশ্যই, বেগ বাড়াতে গেলে বলের প্রয়োজন হবে, ভরবেগ কমাতে ভরবেগের পরিবর্তন হলেই তোমার হচ্ছে বল প্রয়োগ করতে হবে, গতির অভিমুখ পাল্টাতে অভিমুখ পাল্টানোর জন্য সেক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটছে, কারণ বেগ একটা ভেক্টর রাশি। অভিমুখ পরিবর্তন ঘটলেই ত্বরণ এখানে থাকবে, স্বাভাবিকভাবেই বল প্রয়োগ করতে হবে। সমবেগে গতিশীল রাখতে, তাহলে বস্তুটি যদি সমবেগে গতিশীল রাখতে চায়, আমি যে কথাটা বলছিলাম, যদি বাধাজনিত বল থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে বলের প্রয়োজন হয়। আর যেহেতু এক্ষেত্রে 4টা অপশান যদি ভাবি যে বাধা বল তো এখানে বলেনি, তাহলে বাধা বল নেই ধরে নিয়ে আগাবো আমরা, তাহলে সেক্ষেত্রে অপশান ডি এরটাই হবে, সমবেগে গতিশীল রাখতে কোনো বল প্রয়োগ করতে তখন হবে না। হুম। আচ্ছা, নেক্সট যে 23-এর অঙ্কটা দিয়েছে, এইটা দেখো নৌকা এরকম একটা নৌকা, এই নৌকার দৈর্ঘ্যটা বলে দিয়েছে এল। হুম, দৈর্ঘ্যটা এল বলে দিয়েছে আর তার ভর বলে দিয়েছে এম। তো সরি, দৈর্ঘ্যটা তোমার ছোট এল আছে, এটা বড় এল লেখা হয়ে গেল, ছোট এল। তো এই নৌকার এক প্রান্তে, এখানটায় ধরে নাও একজন ব্যক্তি এখানে আছে, তার ভর হচ্ছে এম। সে কি করছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তের দিকে সরে চলে আসছে, মানে এটা যদি এ বিন্দু হয়, এ বিন্দু থেকে বি বিন্দুতে ছুটে আসছে। ঠিক আছে, সে হেঁটে গেল, নৌকা কি হবে তখন, কি হবে না, নৌকাটা কিন্তু এই দিকে শিফট করবে, এটা ডান দিকে সরে যাবে। ঠিক আছে, তো এটা কেন সরে যাবে, এটা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। আর তোমরা এই তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে একদম লাস্ট যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারতে এইটার সম্বন্ধে, মানে ভরকেন্দ্র ভারকেন্দ্র যেখানে আছে ওইখানে তোমরা এইটা আরও একটা ডিটেলস আইডিয়া পেয়ে যাবে। তো এখন শুধু এটুকু বুঝো যে ধরে নাও এ বিন্দু থেকে ব্যক্তিটা যখন বি বিন্দুতে আসছে, ব্যক্তির এখানে সরণ কত হচ্ছে না এল। সে যদি টি সময়ে আসে, টি সময়ে যদি ব্যক্তি এ থেকে বি বিন্দুতে আসে, তাহলে ব্যক্তির বেগটা কত হবে, ব্যক্তি টি সময়ে এ থেকে বিতে এলে তোমার বেগ, ব্যক্তির বেগ ভি ইকাল টু, আচ্ছা ব্যক্তির বেগটা একটু পরে বের করছি, তার আগে
ধরে নিব যে নৌকা তো এদিকে সরে গেছে। নৌকা কতটা সরেছে? না, নৌকা হচ্ছে এক্স পরিমাণ সরে গেছে। ঠিক আছে, তাহলে নৌকার বেগটা বের করে নাও। অতএব নৌকার বেগ এইটা ভি ইকাল টু কত? এক্স বাই টি। ঠিক আছে, কেন এবারে কেন ব্যক্তির বেগটা বের করলাম না, এবারে বুঝতে পারবে। দেখো, নৌকা যখন এইদিকে এক্স পরিমাণ সরে গেল, ডান দিকে এক্স পরিমাণ সরে গেল, তাহলে ব্যক্তি তীরের সাপেক্ষে, মানে এই ছবিটাকে আমি আরেকবার রিপিট করছি। ধরো এই হচ্ছে তোমার নৌকা। তো এইটা হচ্ছে তুমি তীরে দাঁড়িয়ে আছো, এই জায়গায় দাঁড়িয়ে আছো, অর্থাৎ নৌকাটার ঠিক মধ্যবিন্দু এখানটা। এবারে যখন ব্যক্তিটা এখান থেকে এখানে সরে আসবে, তাহলে নৌকাটা তোমার এইদিকে সরে যাবে। তাহলে নৌকা যদি এদিকে সরে যায়, তাহলে নৌকার সেকেন্ড পজিশনটা নিশ্চয়ই এইরকম হবে। তাহলে এই যে মধ্যবিন্দুটা এক্স দূরত্ব সরে গেল, তাহলে ব্যক্তিটা আলটিমেট তীরের সাপেক্ষে কতটা গেল? মানে তুমি নৌকার সাপেক্ষে যদি দেখো, তাহলে এ থেকে বি বিন্দুতে গেল, তার দূরত্বটা হচ্ছে এল। সুতরাং ব্যক্তিটা এল দূরত্ব গেছে। কিন্তু নৌকাটা যেহেতু ডান দিকে এক্স পরিমাণ সরে গেছে, তাহলে স্বাভাবিকভাবেই তীরের সাপেক্ষে ব্যক্তির সরণ কত? ঠিক আছে, এটা তীরের সাপেক্ষে ব্যক্তির সরণ কত হবে এটা? তাহলে সেটা নিশ্চয়ই এল মাইনাস এক্স। ঠিক আছে, টোটাল এল পর্যন্ত সরে গেছে, কিন্তু নৌকা এক্স পরিমাণ সরে যাওয়ার জন্য সরণটা হয়েছে এটা। তাহলে ব্যক্তির বেগটা কত হবে? তাহলে ব্যক্তির বেগ এটা কত হবে? এটাকে যদি আমি ভি ডট ধরি, ভি ডট সমান এল মাইনাস এক্স বাই টি। তাহলে এবারে দেখো, যখন নৌকাটা স্থির ছিল, তাহলে টোটাল ভরবেগটা কত? না, জিরো। আর যখন ব্যক্তি গতিশীল হলো, নৌকাও তখন গতিশীল হয়েছে। অতএব ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী সংরক্ষণ সূত্রানুযায়ী কি লিখবে? তাহলে ব্যক্তির ভর ছোট এম ইন্টু বেগ ব্যক্তির বেগ হচ্ছে এল মাইনাস এক্স বাই টি, প্লাস নৌকার ভর হচ্ছে এখানে তোমার ক্যাপিটাল এম ইন্টু নৌকার বেগ এক্স বাই টি, এটা ইকাল টু জিরো, যেহেতু প্রাথমিক অবস্থায় জিরো ছিল বেগটা। তাহলে স্বাভাবিকভাবে এখানে এম এল মাইনাস এম এক্স প্লাস, সরি, এটা ছোট এম এক্স হবে, ছোট এম এক্স, এটা ছোট এম, ছোট এম, ছোট এম এল, ছোট এম এক্স প্লাস বড় এম ইন্টু এক্স ইকাল টু জিরো। তাহলে এখান থেকে তোমাকে এক্সটা বের করতে হবে, অর্থাৎ এইগুলোকে এদিকে নিয়ে চলে যায়, সমান চিহ্নের সব ওদিকে নিয়ে চলে যায়। হ্যাঁ, তাহলে এটা এম এক্স মাইনাস এম এক্স ইকাল টু এম এল। ঠিক আছে, বড় এম নৌকার ভরটা নেগেটিভ এসে যাচ্ছে, একটু ভুল হলো। আচ্ছা, একটা আমার ভুল হয়েছে, ভুলটা হচ্ছে এরকম। ভরবেগের সংরক্ষণ সূত্র দেখো, একজন তোমার এই দিকে যাচ্ছে, মানে ব্যক্তিটা এইদিকে যদি গতিশীল হয় আর নৌকা তো যাচ্ছে এইদিকে, সেই জন্য এদের ভরবেগের সংরক্ষণ সূত্র একই অভিমুখে সংরক্ষিত হয়। তাহলে এটা বিপরীত দিকে হচ্ছে, সেই জন্য এইটা প্লাসের বদলে মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হবে। তাহলে মাইনাস হলে এটা তখন প্লাস হয়ে যাচ্ছে। তাহলে অতএব এক্স যদি কমন নিয়ে নিই, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইকাল টু এম এল। অতএব এক্স ইকাল টু এম এল বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আচ্ছা, 24-এর অঙ্কটা এটা অ্যাকচুয়ালি আগে যেটা যেমনভাবে করলাম, ওই মেঝেতে যে বলটা ড্রপ খাচ্ছিল যেরকমভাবে করলাম না, এই যে এইটা
এটা যেরকমভাবে করেছি সেই রকম কনসেপ্টেই হবে, মানে ওই ফর্মুলাটাকেই কাজে লাগাবো এখানে। তাহলে দেখো, এত চলমান এত ক্রিকেট বলকে লুপতে একজন খেলোয়াড় এত সময় নেয়। তাহলে বলটা এখানে আসছিল, এখানে যখন ক্যাচ করলো, ক্যাচ করার পর তার অন্তিম বেগটা, মানে এটা যদি ভি হয় তার অন্তিম বেগটা ভি ডট সমান 0 হয়ে যায়। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হার ইকাল টু প্রযুক্ত বল, অর্থাৎ এফ ইকাল টু এম ভি বাই টি। ঠিক আছে, এইখানে এমটা হচ্ছে তোমার 0.1 ইন্টু ভিটা 10 বাই টি হচ্ছে 0.1। তাহলে 1//0.1 মানে 10 হচ্ছে 10 নিউটন। অপশান এরটা হচ্ছে, হ্যাঁ, অপশান এ। আর একটি বস্তুর ওজন সর্বোচ্চ হয়, একটি বস্তুর ওজন সর্বোচ্চ হয় কোথায়? চাঁদে, পৃথিবীর নিরক্ষরেখায়, মেরুতে, পৃথিবীর কেন্দ্রে। ওজন সব থেকে বেশি হয়, এটা যদিও তোমাদের মহাকর্ষ চ্যাপ্টারের কোশ্চেন। তো এখন এটা আমি বলে রাখছি, তোমার হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সর্বোচ্চ হবে বস্তুর ওজনটা। পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর না, সরি, নিরক্ষীয় অঞ্চল নয়, এটা হবে মেরুতে। মেরুতে সর্বোচ্চ হবে, হ্যাঁ। কেন হবে এই জায়গায় এখন তোমরা বুঝতে পারবে না। এটা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়, চাঁদে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6, সেই জন্য চাঁদে কম হবে। নিরক্ষরেখায় এখানে একটা অপকেন্দ্র বলের একটা ধারণা আছে, সেটা থেকে এটা ব্যাখ্যা করা যাবে নিরক্ষীয় অঞ্চলে তোমার হচ্ছে ওজনটা কম হবে। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি হবে পৃথিবীর মেরুতে, এই অপশানটাই হবে। তাহলে এক্ষেত্রে 26-এর যে অঙ্কটা আছে, এটাও ওই একমাত্রিক গতির অঙ্ক, যেটা তুমি ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলার সাহায্যে বের করতে পারবে। মানে এটা ভরটা দেওয়া আছে, যা এটি স্থির ছিল, মানে ইউ ইকাল টু 0। তাহলে এখানে স্বর্ণের পর দ্রুতি নির্ণয় করতে বলেছে, তার মানে ভি স্কোয়ার ইকাল টু 2 ইন্টু এরটা কত? এ হচ্ছে তোমার এফ বাই এম, এফটা হচ্ছে তোমার 2 ইন্টু, সরি, 25, 25 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই এম, এমটা হচ্ছে তোমার 2 ইন্টু 10⁷ ইন্টু এসটা হচ্ছে তোমার 25। ঠিক আছে, তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, আর এটা 10⁷ কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 হবে, অর্থাৎ ভি সমান হবে 25/10, মানে 2.5, 2.5 মিটার পার সেকেন্ড। অপশান ডি এরটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এই সেকেন্ড ক্লাসের অঙ্ক, এটা পর্যন্তই থাক আজকে। পরের অঙ্কগুলো নেক্সট ক্লাসে করব। যে অঙ্কগুলো করলাম বুঝতেই পারছো, এখানে কমন কতকগুলো ফর্মুলা, যেটা একমাত্রিক গতির ফর্মুলাকেও কাজে লাগছে। আর নিউটনের গতিসূত্রের এখানে তোমার ভরবেগের পরিবর্তনের, মানে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং এফ ইকাল টু এম এ, এই সমীকরণ দুটো বেশি কাজে লাগলো। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো কিভাবে হলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইগুলোকে যতটা মাথায় রাখতে পারবে ততটাই তোমাদের প্রফিট। আর এই অঙ্ক শুধুমাত্র ক্লাস 11-এর জন্য যদি ভাবো তা কিন্তু নয়, এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতেও এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে করতে হবে। বেসিক আইডিয়াগুলো কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করি সব ঠিকঠাক করতে পারবে।